আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ব্যানার এবং হেডলাইনে যা লেখা হয়েছে সেটা তো আপনারা চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, যে আওয়ামী লীগের তৃণমূল কারা, এখানেও কোনো ফাঁকি আছে কিনা। আসলে এই প্রশ্নটা যে কারণে আমি করছি বা আমার মনে এসেছে, তা আজকের পরে হয়তো আমার ভিডিওটা যারা শুনবেন, যা বোঝার চেষ্টা করবেন, তারাও হয়তো ডটগুলো মিলাতে পারবেন যে আমি যেটা বলছি এই ডটের সাথে আসলে মিলানো যায় কিনা। তা আওয়ামী লীগের তৃণমূল কারা, আমরা আম জনতা যারা আছি, আমরা যারা দেখি যে আওয়ামী লীগের তৃণমূল বলতে আমরা তাদেরকেই বুঝাচ্ছি যারা গত 17 বছর কোনো কমিটিতে ছিল না, কোনো হাই হাই খাও খাওয়াতে ছিল না, কোনো কিছুতেই ছিল না। কিন্তু এই আওয়ামী লীগের দুর্দিনে এসে, আওয়ামী লীগ যখন পুরোপুরি আপনার নেতারা কেউ নেই, মাঠে নেই, নেতারা কোথায়, কে কোথায়, মাঠে নেই। অবশ্য একদম যে সব নেতারা মাঠে নেই তা না, কিছু কিছু নেতা জেলে আছে, কিছু কিছু নেতা হয়তো আছে আপনাদের সাথে খোঁজখবর রাখছে। মানে তাদের সেই দলীয় যে ছিল, যেমন এক একজনের যে ফ্যান ফলোয়ার ছিল, যেমন এক একজন নেতা নামলে, যেমন নেতা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠলে এখানে শত শত নেতা কর্মী, নেতা কোথাও গেলে তার পেছনে হাজারো কর্মী, সেই অবস্থার সেসব নেতারা কেমন জানি হাওয়ায় মিলিয়ে গেছে, ওই যে কর্পূরের মতো। বা আপনার আরেকটা বলতে পারেন যে ওই যে আমরা শরীরে যে বডি স্প্রে দিই, বডি স্প্রের মতো উড়ে গেছে, মানে দিলাম 1 ঘন্টা পর আর নাই। সেই অবস্থায় যারা এতদিন কোনো কিছু খায়নি, কোনো কিছু আগেও ছিল না, পিছিয়েও ছিল না, তারাই আজকে মিছিল মিটিং করছে, তারাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, জেল খাটতেছে, ঘর বাড়ি ভাঙছে, ফ্যামিলির সাথে থাকতে থাকতে বাবা মা অত্যাচারিত হয়েছে। এই অবস্থা এদেরকে আমরা মূলত তৃণমূল বুঝি। তা ঘটনা হচ্ছে, আসলে তৃণমূল যাদেরকে বুঝি তারা কি আসলেই তৃণমূল, আসলেই তৃণমূল কিনা, বা তাদের প্রতি কি এখনো আমাদের সেই সমস্ত নেতারা কি আসলে সেইভাবে কি তাদেরকে সম্মানটা দিচ্ছে কিনা। আপনার একটা এক্সাম্পল দেই, আপনারা অনেকেই যান এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপে অনেকেই যান কথা বলতে, এবং তখন দেখবেন যে সেখানে একটা পোস্টার দেওয়া হয়, ধরেন অমুক ভাইয়ের প্রধান অতিথি, মানে বিশাল নেতা, এরপরে সভাপতিত্ব করবেন অমুক ভাই, আরো 4-5 জনের নাম আসলো আজকে ভাইয়ের বক্তৃতা শুনতে, তৃণমূলের সাথে কথা বলবেন ভাই, ভাই তখন আসেন। তো নেতাজি যখন আসেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি আসার আগে আপনাদের সবাইকে ওই বিভিন্ন নেতারা বলেন যে আপনারা সবাই 1 মিনিট করে বলবেন, 30 সেকেন্ড বলবেন, এর বেশি বলতে পারবেন না। তখনও নেতা আসেনি। মিটিং শুরু হলো ধরেন সন্ধ্যা 7টায়, 10টা পর্যন্ত মিটিং চলে। এক একজন বলতেছে আমি অমুক জেলার নেতা, আমি তমুক জেলার নেতা। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আইসা পৌঁছান, তখন উনি আর কারো কথা শুনেন না, বা শুনলেও ওই সময় দেওয়া হয় ওই কোনো সেন্ট্রাল লিডারের চামচা, কোনো ওয়ার্ড, কোনো থানা বা কোনো উপকমিটির নেতারা, ওনারা একটু জ্ঞানগর্ভ বক্তৃতা দেন, 2 মিনিট হোক আর 3 মিনিট হোক, এবং ওনারা বুঝান যে নেতা আমরা সব সামাল দিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই। কারণ ওনারা বলার পরে এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়ে আস্তে শেষ। এই তো হয়। তো এখন আসেন যে তৃণমূল, আমি যেটা আগেই বলছিলাম যে তৃণমূলকে নিয়ে এমন কোন একটা পোস্টার কি হইতে দেখেছেন যা আজকে তৃণমূলের এই কর্মী আসবে, যারা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, মিছিল মিটিং করেছে, তারা আসবে, সুতরাং নেতাজিও আসবেন, নেতাজি আপনিও কথা বলবে, আপনি হয়তো প্রথমে বলবেন আগে যেমন তৃণমূল বলছে, এবার আপনি কথা বলবেন, এরপর আমার এই তৃণমূলের 3 জন 4 জন 5 জন বা 2 জন, একজনই আসবে, তার কথা আপনারা সবাই শুনবেন, সে কি কি বলতে এটা শুনবেন, এরপরে মিটিং শেষ হবে। হইতে দেখছেন এখন পর্যন্ত? দেখেন নাই। আর যদি এভাবে কেউ করে, সেই মিটিংয়ে কোনো নেতা আসবে না, বলবে হ্যাঁ আমি এত বড় সেন্ট্রাল লিডার, আমারে বাদ দিয়া তুমি তৃণমূলের বেটা জেল খেটে আসছে 16 মাস 18 মাস, এখন সে এসে এখানে কথা বলবে, আমি তার কথা শুনতে আসছি কিনা। এটা হচ্ছে, এরকমই হবে, ঠিক না? দেখি, যদি আপনারা আমার কথা যদি মনে না ধরে, বা আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে কালকে চেষ্টা করেন, যে কোনো একজন নেতাকে বলেন, প্রস্তাব দেন যে নেতাজি আপনি আসবেন,
অতীতে যেমন আপনি বক্তৃতা দিয়ে মিটিং শেষ হইতো এবং সবাই আপনার কথা শুনছে এবং আমাদেরকে চান্সই দেয় না, আমরা 1 মিনিট করে আগে কথা বলছি, যত ওই যে বিভিন্ন কমিটির সভাপতি, থানা, ওয়ার্ড, ওই মহানগর কমিটির নেতারা এসব বক্তৃতা দিছে, এরপর আপনার বক্তৃতা দিয়ে শেষ, এরকম হবে না। এবার আপনি আমাদের মতন আসবেন, আগে থেকে আপনারা আপনাদের ছোটখাটো বক্তৃতা দিবেন, এরপরে যায় আমরা কথা বলবো 2 জন বা 3 জন। তার মানে প্রধান অতিথি আমরা, আর আপনারা সব বিশেষ অতিথি থাকবেন। এইভাবে করে দেখি বলেন তো কোনো নেতাকে কোনো নেতা আসার জন্য রাজি হয় কিনা? হবে না। এই জন্যই বলছি, এখনো কি আসলে তৃণমূল কর্মী বলে বলে কি শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে কিনা, বা এই যখন ঘটনা, তার কারণ হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় দেখবেন নেত্রীও আসে, নেত্রীও কিছু কিছু মিটিংয়ে আসে। এখন নেত্রী সর্বশেষ ওনার বক্তব্য দিবেন, উনি বুঝে ঠিক আছে, কিন্তু ওই সময় নেত্রী যখন আসে, নেত্রীর সামনে, নেত্রী আসার পরে যদি 15 মিনিটের সময় থাকে যে নেত্রী এসেছেন 15 মিনিট কথা শুনবেন, ওই সময় কোনো সেন্ট্রাল লিডার বা কোনো ওয়ার্ড, থানা বা মহানগর কমিটির নেতা ছাড়া বাকি তৃণমূলকেও কথা বলতে পারেন? আসলে আপনারা কি বলতে পারছেন নেত্রীর কান পর্যন্ত যে নেত্রী এই সমস্যা, নেতারা এই করছে? সেই চান্স আপনাকে দিবে না। সেই চান্স আপনাকে দিবে না কে? সেটা নেত্রী না, সেই চান্স আপনাকে দিবে না ওই সব ওই যে চাটুকার গ্রুপ যারা ওই যে অতীতের মতো এখনো ফেসবুক, মেসেঞ্জার বা আপনার অন্যান্য গ্রুপ কলগুলোকে মেনটেন করে। তারাই দিবে না আপনাদের, কারণ হচ্ছে যে ওরা চায় না যে নেত্রীর কান পর্যন্ত আপনার কথা পৌঁছাক। কারণ ওরা তো সার্বক্ষণিক, ওরা তো নেত্রী আসার সাথে সাথে নেত্রী আমি অমুক জেলার, অমুক থানার, অমুক ওয়ার্ডের অমুক নেতা, আমি বিশেষভাবে হাজারো ছেলেকে সহযোগিতা করেছি, 3000 ছেলে জামিন পেয়ে এসেছে, আমি আমার টাকা দিয়ে করেছি, এগুলাই বলবে। কিন্তু এইটা নেত্রী পর্যন্ত বুঝতে দিবে না যে আপনি আপনার বাপের জায়গা জমি সম্পত্তি বেচিয়া, আপনি 18 মাস থানায় থাকিয়া, জেল খাটিয়া আপনি নিজ চেষ্টায় বেরিয়ে এসেছেন, কোনো নেতা আপনার খবর নেয়নি। এই খবর নেত্রী কান পর্যন্ত অতীতও দিত না, এই মুহূর্ত দিচ্ছে না। সেই জন্যই আমি প্রশ্নটা রাখছি যে আওয়ামী লীগের তৃণমূল কারা? যাদেরকে বলা হয় আওয়ামী লীগের প্রাণ ভোমরা, যাদেরকে বলা হয় আওয়ামী লীগের শক্তি, তারা কারা? তাদের কথা কি আজও এখন পর্যন্ত নেত্রীকানে পৌঁছানোর কোনো ব্যবস্থা করেছে এই নেতারা? নাকি এখনো তারা সেই সহমত ভাই লীগ চালু করে রেখেছে, যে তারা তাদের নির্দিষ্ট কিছু লোকজন দিয়ে কথা বলাবে, পরে ওনারা বক্তৃতা দেবে, এরপর নেত্রী বা কোনো সেন্ট্রাল লিডার বক্তৃতা দিয়ে মিটিং শেষ? আজকে থেকে আপনারা দাবি জানান যে সেন্ট্রাল লিডারদের সামনে আমাদের সময় দিতে হবে, যে আমরা 5 জন কথা বলবো, নেত্রীর সামনে আমরা 5 জন তৃণমূল কথা বলবে, যারা জেল খেটে এসেছে, যারা রাস্তাঘাটে মিছিল করছে, মিটিং করছে, কাঁপায়া রাখছে এখনো দেশে, সারা দেশে এখনো যেসব ছেলেপেলেরা নিজের জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে এখনো আওয়ামী লীগের স্লোগান তুলছে, তারাই আগে কথা বলবে, তারা কথা বলবে, কোনো নেতা না। এইটাই হওয়া উচিত এবং এটার দাবি জানানো উচিত। এই জন্য আমি কথাটা বললাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে যদিও বা বলেছেন যে ভারত বাংলাদেশের যে ঐতিহ্যগত সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য অভিন্ন ভাষা সংস্কৃতির ওপর ভিত্তি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং তিনি আশা করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে কাজ করবেন। তবে শুভেন্দু অধিকারী হাসিনার পতনের পর থেকেই পরিষ্কার করে এসেছেন, শেখ হাসিনা না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কোনো আগ্রহ নাই, কারণ বিজেপির সেই বিশ্বাস নাই ওই রাজনৈতিক দলগুলোর ওপর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি বিরাট বিজয় লাভের পর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একেবারে অমিত শাহর শিষ্য, বিজেপির প্রভাবশালী নেতা, বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই শুভেন্দু অধিকারীকে বিজেপির রাজনীতিতে একরকমের তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির একেবারে ঘনিষ্ঠতম সহযোগী হিসেবে 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তারপর তৃণমূল কংগ্রেস থেকেই কিন্তু তিনি এমনকি মনমোহন সিং এর কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছিলেন। এরপর 2020 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী গত
2024-এর আগস্টের পর থেকে বারবার ভারতীয় সংবাদ মাধ্যমে তো বটেই, পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বিশেষভাবে শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা ধরনের জোরালো মন্তব্য করে। বরাবর ভারতের মধ্যে তিনি শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের একজন, যিনি বারবার শেখ হাসিনার এই যে ভারতে বাস সেই বিষয়টিকে সমর্থন দিয়ে গেছেন, সোচ্চার সমর্থন, এবং বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর পেছনে যে পাকিস্তান একটা ষড়যন্ত্রমূলক ভূমিকা পালন করেছে সে কথাটা তিনি বারবার সোচ্চার ভাবে বলেছেন। এবং শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন যে এখনো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে এবং যে নতুন সরকারটিও গঠিত হয়েছে, এই সবই চলছে এক রকমের পাকিস্তানের নির্দেশে। এহেন শুভেন্দু অধিকারী শেখ হাসিনা ভক্ত, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে ভরসা রাখা এই রাজনৈতিক নেতা যে বাংলাদেশের সঙ্গে সীমান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, রাখছে এবং রাখবে যে রাজ্যটি মানে পশ্চিমবঙ্গ রাজ্যেও, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে অভিষিক্ত হলেন, সেটা নিশ্চিতভাবে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কারণ শুভেন্দু অধিকারী 2024-এর আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে তিনি মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী এবং খুব শিগগিরই তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং কখনো কখনো রাজনৈতিক নেতা হিসেবে এক রকমের চমক লাগাতেই হয়তো শুভেন্দু অধিকারী সাংবাদিকদের একথাও বলেছেন যে আপনারা লিখে রাখতে পারেন শেখ হাসিনাই বাংলাদেশে ফিরবেন, স্যালুট দিয়ে তাকে নিতে হবে, আর যারা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে কিংবা তার বিরোধিতা করছে তাদের ডেইজ আর নাম্বার, তাদের দিন ঘনিয়ে এসেছে। এহেন এক মানে হাসিনা ভক্ত বিজেপির প্রভাবশালী রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী যখন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের অনেক সূত্র বলছে যে বিজেপির এই বিরাট বিজয়ের পর শেখ হাসিনার তরফে শুধুমাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের লেটার হেডে বিজেপিকে অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়া হয়েছে, বিশেষভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সেখানে অভিনন্দন জানানো হয়েছে তাই নয়, শেখ হাসিনা রীতিমতো টেলিফোন করে বিজেপির এই বাঙালি নেতাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শুনে আসি শুভেন্দু অধিকারীর যেসব বক্তব্য, ভাইরাল বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024-এর আগস্টের পর থেকে ঘুরছে, বিশেষভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের আগে বারবার সামনে আসছিল, সেরকম একটি বক্তব্য। আমরা ওই দেশ সৃষ্টি করি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছি। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী যেমন বলছেন স্যালুট দিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে নিতে হবে, শুভেন্দু অধিকারী হচ্ছেন অমিত শাহর শিষ্য বিজেপিতে। তিনি রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ মানে আরএসএস করে তৃণমূল থেকে বিজেপি করতে করতে এই নেতৃত্বের পর্যায়ে অভিষিক্ত হননি, তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পর্যায় থেকে অমিত শাহর হাত ধরে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন। এবং অমিত শাহ হচ্ছেন বিজেপির সেই নেতা যেই নেতা বারবার এই ক্যাম্পেইনকে 2014 সালের নির্বাচনে, যে নির্বাচনে বিজেপি কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হয়ে ভারতে সরকার গঠন করলো, সেই নির্বাচনের আগ থেকে ভারত থেকে যে বাংলাদেশিদের খেদাতে হবে, বিতাড়ন করতে হবে, বাংলাদেশিদের সরিয়ে দিতে হবে, অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার মাধ্যমে ভারতকে রক্ষা করতে হবে, ভারতের জনসংখ্যাকে রক্ষা করতে হবে,
এই যে প্রচারণা, এই যে রাজনীতি, সেই রাজনীতির একদম মুখ্য ভূমিকা পালন করে আসছেন। 2018-তে এসে অমিত শাহর একটি বক্তব্য তখন সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়েছিল, আর ভারতে তো শিরোনাম হয়েছিলই, কারণ 2018-তে আবারও অমিত শাহ এটা মনে করিয়েছিলেন যে বাংলাদেশিরা নাকি ভারত জুড়ে দিমাক বা উই পোকার মতো ছড়িয়ে পড়ছে, এবং সেই উই পোকার মতো ছড়িয়ে পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা শুধুমাত্র ভারতের সীমান্ত থেকে বের করে দেবেন, মানে ওপারে পাঠিয়ে দেবেন, বাংলাদেশে পাঠিয়ে দেবেন, তাই নয়, তারা ভোটার তালিকা থেকে সরিয়ে ছাড়বেন। এই অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর 2024-এর আগস্টের পর যখন বাংলাদেশ ভারত সম্পর্কটা ইউনূস সরকারের আমলে গিয়ে একেবারে তলানিতে ঠেকেছে, তখন 2025-এর এপ্রিল মে থেকেই কিন্তু আসাম দিক থেকে, আসাম সীমান্ত দিয়ে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ম করে পুশিং শুরু করেছেন এবং বাংলাদেশে ঠেলে মানুষ পাঠানো শুরু করেছেন বাংলাদেশি নাগরিক সন্দেহে। ভারতের মানবাধিকার কর্মী, ভারতের আদালতে বিভিন্ন মামলা এসব বিষয়ে চললেও এই পুশিং সীমান্তে আসাম সরকার থামায় নাই। আসামে আবারও নির্বাচিত হয়ে এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তিনি প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করেন যাতে বাংলাদেশ ভারত সম্পর্কটা কিছুতেই ভালো না হয় এবং বিএসএফ যাতে সীমান্তে ব্যাপক কড়া প্রহরা চালিয়ে যায়, যাতে কিছুতেই ওপাশ থেকে মানুষ ঢুকতে না পারে এবং এপাশ থেকে তারা নিয়মিতভাবে পুশিং করে অবৈধ অনুপ্রবেশকারীদের আবারও বাংলাদেশে ফেরত পাঠাতে পারেন। এবং সেই প্রতিশ্রুতি দিয়েই, মানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েই পশ্চিমবঙ্গ রাজ্যেও ক্ষমতায় এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার রাজনৈতিক গুরু অমিত শাহ সারা ভারতে মূলত এই অনুপ্রবেশ ঠেকানোর রাজনীতি যে তারা করবেন সেই প্রতিশ্রুতি দিয়েই বিজেপিকে একটা সর্বভারতীয় দলে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে মনে করিয়ে দিয়েছিলেন যে এই যে তৃণমূল কংগ্রেসের নেত্রী, পশ্চিমবঙ্গের এত বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এতদিন সীমান্তের ওপাশ থেকে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর অবাধ বিচরণ নিশ্চিত করতে এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোর একরকমের জনসংখ্যার যে চেহারা সেটা বদলে দিতে, মানে তাদের কথায় সুস্পষ্টভাবে ওই জেলাগুলোকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় পরিণত করতে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছেন। বিজেপি পশ্চিমবঙ্গে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে সীমান্তের ওপারে ফেরত পাঠাবে এবং আর অনুপ্রবেশ ঘটতে দেবে না। যেদিন শেখ হাসিনা ভক্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেদিনও বাংলাদেশের মৌলভীবাজারে সীমান্ত এলাকায় 10 জনের একটি দলকে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি আবিষ্কার করে এবং জানতে পারে যে বিএসএফ তাদেরকে ওই সীমান্তবর্তী এলাকা দিয়ে ঠেলে দিয়েছে। বিজিবি ওই ঠেলে দেওয়া ব্যক্তিদের, মানে পুশিং করা ব্যক্তিদের পরিবারের খোঁজ পেয়ে মৌলভীবাজারে তাদেরকে নিজ নিজ পরিবারে ফেরত পাঠিয়েছে। কিন্তু সীমান্তে যে সত্যি বিজেপির মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা যেমন চেয়েছেন বন্দুক উঁচিয়ে বিএসএফ পাহারা দিক, সেটাই চলবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও যখন বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন তখন যে সেটা আরো কঠোরতর হবে তার নিদর্শন হচ্ছে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে মুরসালিন এবং নবীর হোসেন নামে 2 বাংলাদেশি নিহত হয়েছে। নিহত হওয়ার পর বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন যে ওই 2 জন ব্যক্তি চোরা কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং ভারতে প্রবেশকালে তারা বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। তাদের লাশ ভারতের মর্গে আছে এবং দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা চলছে। কিন্তু বুঝতে বাকি থাকে না যে ভারত সীমান্তে এক রকমের জিরো টলারেন্স দেখাবে। ভারত
চোরা কারবারি সন্দেহে কাউকে সীমান্ত পার হতে দেখলেই যে গুলি চালাবে একদিকে, অন্যদিকে পুশিং অব্যাহত রাখবে এবং এসব বিষয়ে কোনো কূটনৈতিক আলাপ করার সম্পর্ক তারা কিছুতেই বাংলাদেশ সরকার বিএনপি সরকারের সঙ্গেও গড়ে তুলতে আগ্রহী নয়, এই বিষয়গুলো এরই মধ্যে বিজেপি সরকার স্পষ্ট করেছে। কাজেই এই অবস্থায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে যদিও বা বলেছেন যে ভারত বাংলাদেশের যে ঐতিহ্যগত সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য অভিন্ন ভাষা সংস্কৃতির ওপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তিনি আশা করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে কাজ করবেন। তবে শুভেন্দু অধিকারী হাসিনার পতনের পর থেকেই পরিষ্কার করে এসেছেন, শেখ হাসিনা না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কোনো আগ্রহ নাই, কারণ বিজেপির সেই বিশ্বাস নাই ওই রাজনৈতিক দলগুলোর ওপর। শুনে আসি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন। এইসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে, যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখেন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজ আর নাম্বার, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারী বলছেন বটে, ডেজ আর নাম্বারড, আর বেশি দিন বাকি নাই আওয়ামী লীগ বিরোধী শক্তির বাংলাদেশে, কিন্তু বিজেপির জন্য যে আওয়ামী লীগের পতন বাংলাদেশে বড় ধরনের ভোট বিজয়ের কারণ হয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি স্বীকার করছেন। কাজেই 2029-এর নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে বিজেপি আগ্রহী, উদ্যোগী কিংবা তৎপর হবে কিনা সে বিষয়েও অনেক পর্যবেক্ষকের সন্দেহ আছে বৈকি।